পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ইরানে হামলা করেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান ও ইসরায়েলের ভিতরে একে অপরে ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ির যুদ্ধে পরাজয় বরণ করেছে ইসরায়েল। ঠিক এমন মুহূর্তে ইসরায়েলকে বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কেন্দ্রেও পর্যন্ত গতরাতে হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিকে কেন্দ্র করে পুরো বিশ্ব এখন উত্তেজনা তৈরি হয়েছে। এদিকে রাশিয়া সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা করেছে। কতটা বিপদের মুখে পড়ল মার্কিন ডোনাল্ড ট্রাম্প, আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কেউ যদি প্রশ্ন করে ডোনাল্ড ট্রাম্পের কোন জিনিসটা প্রেডিক্ট করা যায়, আমার জবাব হবে এরকম, তার আনপ্রেডিক্টেবিলিটিটাই প্রেডিক্ট করা যায়। কতটা আনপ্রেডিক্টেবল সেটাই আসলে আমরা কখনো খুঁজে পাবো না। ওয়েস্টে কেউ ফান্ড করে এমনও বলে যে ট্রাম্পকে প্রেডিক্ট তিনি নিজেও সম্ভবত করতে পারেন না। মানে তিনি একটা কথা কখনো হয়তো বললেন, সেই কথাটা হয়তো মন থেকেই বলেছিলেন, কিন্তু উনি এত ইম্পালসিভ, উনি হঠাৎ হঠাৎ যে কোনো কিছু করে ফেলতে পারেন। আমরা নিশ্চয়ই এর মধ্যে এই খবরটা দেখেছি, আমেরিকা ইরানে হামলা করেছে। আমেরিকা ইরানে হামলা করবে এই সম্ভাবনা বেশ ভালোভাবেই ছিল। আমি গতকাল তার একটা বক্তব্যের সূত্র ধরে বলেছি যে তিনি এই সম্ভাবনাটা রাখছেন। এটা তিনি নেহায়াত যে ইরানকে ভয় দেখাতে চাইছেন তা না, তিনি এই সম্ভাবনাটা রাখছেন। কিন্তু যে কারণে কেউ বা অনেকেই একটু অবাক হয়েছেন সেটা হলো, একটা মানুষ এতটা আনপ্রেডিক্টেবল হবেন এটা হয়তো অনেকেই ভাবেননি। আমরা জানি ইসরায়েল ইরানের সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার পর, আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে এটা ঠিক যুদ্ধ বলা যাবে না, কারণ দুটো দেশের কেউই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। সেই সংঘর্ষের পর একটা পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েছিলেন যেন এর মধ্যে ইরান তার দাবি মেনে নেন, নিঃশর্ত আত্মসমর্পণ এবং তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করা ইত্যাদি। অনেকেই ভেবেছিলেন এই 2 সপ্তাহ তিনি সময় নিচ্ছেন, যে কোনো কারণেই হোক। একটা হতে পারে যে এর মধ্যে ইরানের উপরে চাপ তৈরি করবেন, নেগোশিয়েট করবেন, অথবা হামলার প্রস্তুতি নেবেন। হামলার জন্য কিছু মিলিটারি হার্ডওয়্যারের প্রস্তুতি প্রয়োজন হয়। কিন্তু এই 2 সপ্তাহ সময় তিনি দেবেন, এই রকম একটা আলাপ হয়েছিল। কিন্তু না, দেখা গেল তিনি ইরানের 3টা পারমাণবিক স্থাপনা, ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান, 3 জায়গাতেই অ্যাটাক করেছেন। বিশেষ করে ফোর্দোর কথা তিনি আলাদাভাবে বলেছেন তার ট্রুথ সোশ্যাল স্ট্যাটাসে, যেটার মাধ্যমে তিনি এই হামলার কথা বিশ্ববাসীকে জানিয়েছেন। সেখানে বিশাল বমিং হয়েছে ইত্যাদি ইত্যাদি। কারণ দীর্ঘদিন থেকে দীর্ঘদিন মানে এই সংঘর্ষ হওয়ার পর দীর্ঘ সময় ধরে ফোর্দো যে পারমাণবিক স্থাপনা সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সেখানে তাদের সবচেয়ে সফিস্টিকেটেড, সবচেয়ে মূল সেন্ট্রিফিউজগুলো, যেগুলোর মাধ্যমে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়, সেই সেন্ট্রিফিউজগুলো ওখানে সবচেয়ে বেশি আছে এবং সেটা পাহাড়ি এলাকায় খুবই মাটির গভীরে আছে। সেখানে আমেরিকা অ্যাটাক করে সেটাকে ধ্বংস করবে এই আহ্বান নেতানিয়াহু জানাচ্ছিলেন। কারণ যে বোমা দিয়ে এটা ধ্বংস হওয়া সম্ভব বলে বলা হচ্ছিল, GBU-57, সেই বোমা আমেরিকারই আছে। শুধু সেটা না, সেই বোমা ভীষণ ভারী, 13-13.5 টন ওজন একটা বোমার। সেই বোমাটা ক্যারি করে নিয়ে যাওয়ার মতো বিমান একমাত্র আমেরিকারই আছে, B-2 স্পিরিট। ইনফ্যাক্ট B-2 দিয়ে অ্যাটাক হয়েছে, এটাই আমরা এখন পর্যন্ত জানতে পারছি। জনাব ট্রাম্প যে কাজটা করলেন সেটা খানিকটা অবাক কারো লাগলো, যে 2 সপ্তাহ আগেই এটা, ওই যে বললাম, তার আনপ্রেডিক্টেবিলিটিটাই প্রেডিক্টেবল। সুতরাং এটাও খুব অবাক হওয়ার ব্যাপার না। আমরা একটু আলোচনা এখন করব এটার ইম্প্যাক্ট কী হতে পারে, এটা ভবিষ্যতে কী রেজাল্ট আমাদের দিতে পারে। মধ্যপ্রাচ্যে কি একটা অল আউট যুদ্ধ বেঁধে যাবে? ইরানের কি করলে তার দিক থেকে ভালো হয়? সবার আগে আমরা একটু জানতে চাই কতটা ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন ধরুন, আমরা ফোর্দো নিয়ে এই কথা বলি, এখানে বাংকার ব্লাস্টার দিয়ে এটা ধ্বংস করা যাবে এই সম্ভাবনা খুব কম। GBU-57 পেনিট্রেটিং পাওয়ার যতটা, নাতাঞ্জে যে স্থাপনা আছে, ভূগর্ভস্থ স্থাপনা, সেটা আরও নিচে আছে বলেই পপুলারলি নোন। এইগুলো প্রত্যেকটা আসলে ক্লাসিফাইড তথ্য, সবই ক্লাসিফাইড। এটা কত নিচে আছে সেটাও ক্লাসিফাইড। এমনকি GBU-57 যে তথ্য পাই যে এটির পেনিট্রেটিং পাওয়ার এতটা, এটাও আসলে ক্লাসিফাইড তথ্য। এগুলো অনেকগুলো বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। তো ইভেন এমন বলা হয়েছে যে একটা বোমা না, একটা বোমা মারা হলো, সেটার একটা ক্রেটার তৈরি হলো, সেখানে ঠিক একই পয়েন্টে আরেকটা, তাহলে সেটা আরও বেশি ভেতরে যাবে, তারপর আরেকটা, এরকম বেশ কয়েকটা হামলা করলে
হয়তো নাতানজের ভূগর্ভস্থ জায়গা ধ্বংস করা যেত, যদিও ট্রাম্প দাবি করেছেন এটা ধ্বংস করা গেছে, পুরোপুরি ধ্বংস করা গেছে। আবার ইরানের দিক থেকে বলা হচ্ছে এখানে কিছুই হয় নাই, যেটা প্রবেশ পথে সামান্য কিছু এদিক সেদিক হয়েছে, কিন্তু মেজর কিছু হয় নাই। কিন্তু তার চাইতে জরুরি কথা, খুবই প্রেডিক্টেবল একটা হামলা এখানে হবে, এখানে বা অন্যান্য নিউক্লিয়ার যে সাইটস আছে সেখানে হবে, এটা তো ইরান জানে। তো কি হয়, আমরা যখন কখনো বাসা ছেড়ে চলে যাই, বাসায় তালা দিয়ে যাই, ঢাকা বা বিভিন্ন শহরে ডাকাতি হয়, মানে আমরা ডাকাতি বলি কিন্তু এগুলো আসলে বার্গলারি, আপনার আমার ঘর ভেঙে ঢুকে জিনিসপত্র নিয়ে যায়। আমরা দামি জিনিসপত্র সামলে নেই, স্বর্ণ থাকলে সেটা নিয়ে যাই, সাথে কারো কাছে দিয়ে যাই, টাকা নিয়ে যাই, দিয়ে যাই। সো আমরা একটা রিস্ক খুবই কম থাকলেও সেটা অনুযায়ী আমরা সাধারণ মানুষের ব্যবস্থা নেই। কথাটা এই জন্য বললাম, যা যা করা হলো, ধরে নিলাম যে ফোর্দো পুরো ধ্বংস করে ফেলা গেছে, ইরান তার ফিসাইল ম্যাটেরিয়াল এখানে রাখার তো কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তার সেন্ট্রিফিউজের একটা বড় অংশ সেখান থেকে সরিয়ে ফেলার কথা। ইরানের সাথে ইসরায়েলের যখন সরাসরি আক্রমণই শুরু হলো, আমাদের মনে আছে নিশ্চয়ই সিরিয়াতে ইরানি কনসুলেটে হামলার পর পরস্পর ইরান ইসরায়েল পরস্পরকে হালকাভাবে খুব মিন করে খুব ধ্বংস করার জন্য অ্যাটাক করেনি, কিন্তু হামলা শুরু করেছে। সো তখন থেকেই ধারণা করা যায় তার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এবার ইরান ব্যাপকভাবে চটেছে ডোনাল্ড ট্রাম্পের ওপরে। নিউ ইয়র্কের নগরী ও বিভিন্ন ঘাঁটি সহ আমেরিকান নাগরিকদের ওপরেও ব্যাপক টার্গেট করে তারা হামলা চালানোর প্রস্তুতি গ্রহণ করছে। আসুন বিস্তারিত আরও রিপোর্টে। একটা ঐতিহাসিক নসিহত দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। নসিহতের প্রথম জিনিসটা হচ্ছে, সক্রেটিসকে নিশ্চয়ই সবাই চিনেন, তাই না? তো ওনার একজন শিষ্য ছিল, খুবই ডান পিঠে টাইপের, বলতো যে আমি আসলে কি চাই জানি না, আমি কোনো কিছু ভয় পাই না। তো সক্রেটিস বলল, আচ্ছা তুমি কোনো কিছু ভয় পাও না? না স্যার। তো তার হাতে একটা ছুরি ছিল, তো সে ছুরি দিয়ে নিজের পাটাপাট কয়েকটা স্টেপ করলো, বললো যে দেখেন আমি আসলে কোনো কিছুতে ভয় পাই না। তো বললো ভেরি গুড, এক কাজ করো, কালকে সকালে আমি তো সমুদ্রের পাড়ে স্নান করতে যাব, তো তুমি আমার সাথে আইসো, এখানে জগিং করব, আমরা স্নান করব। তো শিষ্য বলল ঠিক আছে ওস্তাদ। পরের দিন সকালবেলা সেই শিষ্য আর সক্রেটিস সমুদ্রের পাড়ে দৌড়াচ্ছে। তো জগিং টগিং শেষে ঘামে টাইমে গেছে, বললো চলো আমরা সমুদ্রে স্নান করি। তো দুইজন গিয়ে সমুদ্রে গোসল করতে নামছে। নামার পরে দুইজনে ডুব দিছে। সক্রেটিস ডুব দিয়া উঠা তার শিষ্যর মাথাটারে পানির নিচে চাইপা ধরছে। চাইপা ধরার পরে মানে 20-30 সেকেন্ড পরে শিষ্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পানির নিচ থেকে ধাক্কা দিয়া সক্রেটিসটা ফালাইয়া উঠছে। উঠা বলতেছে আপনি কি করতেছেন, কি করতেছেন? এতক্ষণ তুমি কি ভাবতেছিলা? আমি ভাবতেছিলাম আমি মইরা যাবো। ভয় পাইছো? জি স্যার। তো বলছে যে ভয় সবাই পায়, তবে ডিপেন্ড করে পরিমাণের উপর, যে কতটুকু ভয় দেখাইলে ভয় পাবে। মুখে মুখে অনেক কিছুই বলে পশ্চিমারা, হ্যাঁ আমরা জানি তারা অনেকটা শক্তিশালী, কিন্তু তারা কি ভয় পায় না? অবশ্যই ভয় পায়। তারা ভয় পায় যে মধ্যপ্রাচ্যের এই শক্তি ইরান, এই বীরের জাতি একসময় মধ্যপ্রাচ্যকে শাসন করবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি জানেন যে 2025-এর পর থেকে একটা নতুন শক্তির উদ্ভব হবে এই মধ্যপ্রাচ্যে, যারা একসময় ইউরোপকে আবার শাসনের দিকে যাবে। আর এগুলো আমি আপনি হালকা নিলেও পশ্চিমারা কিন্তু হালকা নেয় নাই। চলমান যুদ্ধে কূটনৈতিক সমর্থনের পুরোটাই পশ্চিমারা দিচ্ছে কাকে? আমরা দেখছি যে আপনার ইসরায়েলকে। তো এই যে দিচ্ছে, তো তাদের কি কোনো ডর ভয় কাজ করে না? করে। কারণ ইরান বলছে এই লড়াই চলবে পবিত্র হায়দারের নামে। ইরানের সর্বোচ্চ নেতা এই যুদ্ধ শুরু করেছে। আমাকে বলছেন মধ্যপ্রাচ্যে থাকা যে ঘাঁটিগুলো আছে, পশ্চিমাদের দামি দামি বিমানগুলো আছে, যুদ্ধ জাহাজগুলো আছে, ইরানের যে প্রক্সি যোদ্ধারা, তারা কিন্তু মাঠে নামবে এবং তারা যে কোনো সময় অভিযান চালাবে। মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো একই তথ্য দিচ্ছে। তো এই যখন অবস্থা, তখন ইরানের আসন্ন বা খুব শীঘ্রই একটা বড় অভিযান চলবে এই আশায় পশ্চিমাদের উপরকে, সেই ভয়ে, ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে থাকা কাতারের বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি থেকে আমেরিকা এবং পশ্চিমারা তাদের যে দামি দামি যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো, বাহরাইনের যে নেভাল বেস, আমেরিকার যুদ্ধ জাহাজ সহ আরো বেশ কিছু জিনিস, এগুলোকে সরিয়ে নিয়ে গেছে আমেরিকা। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গোপনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তারা বলছেন ইরান যদি সত্যি সত্যি হামলা চালায় তাহলে তাদের এই সামরিক সরঞ্জামগুলোকে গুড়িয়ে দেবে।
এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় তাদের এসব যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যখন ট্রাম্প বলছে যে সে লড়াই করবে। যুদ্ধ বিমান সরানোর পাশাপাশি কাতারস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসে তাদের কর্মীদেরও আল উদাইদ বিমান ঘাঁটিতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া আরব রাষ্ট্রে থাকা মার্কিন যেই দূতাবাসগুলো আছে সেগুলোর নিরাপত্তার জন্য আরব সরকারগুলোর কাছে বিশেষ প্রটোকল দাবি করেছে। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে আল উদাইদ। এটি কাতারের রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত। যেসব যুদ্ধবিমান শক্ত শেল্টারের মধ্যে নেই সেগুলো আল উদেদ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি আরো যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো আছে বা পশ্চিমাদের বিভিন্ন ঘাঁটিগুলো আছে সেখান থেকে বিভিন্ন দেশ তাদের যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নিচ্ছে। তার মানে ইরান অভিযান চালাবে, তাদের কাছে রিপোর্ট যেটা গেছে সত্য। আর আরেকটা জিনিস হচ্ছে তারা ইরানের উপর হামলা চালাবে, এটা মনে রাখেন। যেদিন ইরানে ইসরায়েল অভিযান চালিয়েছিল ঠিক একদিন আগে বেশ কিছু বিমান টিমান এরা সরাই নিল, আমরা দেখলাম। এর পরের দিন ভোরবেলায় দেখলাম অভিযান চলছে। তার মানে পশ্চিমার একটা অভিযান চালাবে এবং ইরান যেন পাল্টা অভিযানে তাদের ক্ষতি করতে না পারে সেই ভয়ে এই ঘাঁটিগুলো থেকে দামি দামি যুদ্ধ বিমান যুদ্ধজাহাজগুলোকে সরিয়ে নিচ্ছে। তার মানে ভয় এরা পাচ্ছে এত প্রযুক্তি থাকার পরেও। এটা জরুরি পাওয়া। ভালো থাকুন দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।